অনেকদিন পর গ্রামের বাড়িতে গেছি তো কিছু ছোট ছোট ক্লিপস শেয়ার করি। আগে তো আমি আমার নিজের এলাকা ছাড়া কোথাও থাকতে পারতাম না। এমনকি আমি যে একটু দূরে কলেজে পড়তাম, হোস্টেলেও থাকতে পারতাম না। শুধু যেয়ে এসে পরীক্ষা দিতাম। এই আমি আজকে কত দূরে থাকি। অনেকদিন পরে গেছি বাড়িতে। এটাই হচ্ছে জীবন, বাস্তবতা। এটা মেনে নিতেই হবে। তো আর আমাকে ছাড়াও আমার মা থাকতে পারে না। কিন্তু কি করার, বাস্তবতার জন্য দূরে থাকতেই হবে। আমি অনেক খাবারই খাই না। তার মধ্যে একটা হচ্ছে পিঠা। আমি কোনো পিঠাই পছন্দ করি না। আর এই পিঠা খাই না দেখে আমার মায়ের কি আফসোস যে আমি কেন পিঠা খাই না, কেন পিঠা পছন্দ করি না। কথা বলতে পিঠা দেখতে আমার ভালোই লাগে, যে ইচ্ছা করে খেতে, কিন্তু আমি খেতে পারি না। আমার একদমই ভালো লাগে না। মায়ের সাথে পাশের বাড়িতে চাল ভাঙতে গেছিলাম। এই তো জীবনের ১ম ঢেঁকি পাড়াইতেছি। আমি আগে কখনো ঢেঁকি পাড়াইনি। বেশ কষ্টকর একটা জিনিস। মানুষ যে আগে কিভাবে এই ঢেঁকি পাড়িয়ে, পাড়িয়ে ধান বানতো, কিভাবে চাল বের করতো ধান থেকে। আসলে সুখে থাকতে, থাকতে আমাদের এগুলো এখন একদমই অভ্যস্ত না। আমি কখনোই ঢেঁকি পাড়াইনি। আর এই যে শাকগুলো দেখা যাচ্ছে না, এই শাকগুলো হচ্ছে এমনি, এমনি হয়ে থাকে। তো লাগাতে হয় না। তো এই শাকটা খেতে কিন্তু খুবই মজার একটা শাক। গ্রামে থাকার একটা সুবিধা কি, কোনো শাক কিনে খেতে হয় না। বাসার আশেপাশে অনেক শাকই পাওয়া যায়। আমি যখন বাসায় থাকি, যদি কোনো গোশ রান্না করা হয়, তখন আমার কাজ হচ্ছে এগুলো পরিষ্কার করে ধুয়ে মেরিনেট করে দেয়া। তো এই হাঁসের মাংসটা আমি মেরিনেট করে দিচ্ছিলাম। আমার মা রান্না করবে। এই তো রান্নার জন্য চুলায় বসাই দিছে। মাটির চুলার রান্না খেতে অসাধারণ টেস্ট। তো যাই বলেন, যত মজার খাবারই খান না কেন অন্য জায়গায়, কিন্তু মাটির চুলার রান্না মতো বেস্ট আর কিছুই হবে না। তো আমার মায়ের রান্না প্রায় শেষ। হাঁসের মাংস দিয়ে চালের রুটি, ওফ, বেস্ট কম্বিনেশন। কিন্তু সত্যি কথা বলতে আমার খেতে ভালো লাগে না। তো চালের রুটি বানানোর জন্য প্রথমে আটাগুলো গোল গোল করে মোয়ার মতো বানিয়ে তারপর গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছে। তারপরে এই তো রুটি বানিয়ে এখন হাঁসের মাংস দিয়ে খাওয়া হবে। গলদা চিংড়িগুলো এনেছিল। গলদা চিংড়িগুলো আমি নিজেই রান্না করেছি, নিজেই কেটেছি। আমাকে বলল আমার হাতের গলদা চিংড়ি রান্না খাবে। তো আমি এটা নিজে পরিষ্কার করে, চিংড়ি মাছ কাটতে আমার ভালোই লাগে। কোনো আঁশ নাই, কিছু নাই, এমনি শুধু ঠ্যাংগুলা কাটলেই হয়ে যায়। আর এটার পা গুলো একটু মোটা মোটা ছিল। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো রান্না করে ফেলবো। আর আগুন জ্বালাতে পারি না আমি মাটির চুলায়। আমার রান্না করতে বিরক্ত লাগে মাটির চুলাতে, কারণ আমি আগুন জ্বালাতে পারি না। আর একবার আগুন জ্বালাবো, আবার নিভে যাবে, আবার জ্বালাবো, এভাবে এভাবে আমার খুবই খারাপ লাগে রান্না করতে। তো যাক, আমি এবার একটু পাটকাঠি দিয়ে ভালো করে আগুন জ্বালিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো রান্না করব। তার জন্য একটু পেঁয়াজ কষিয়ে নিয়ে এর ভিতরে মাছগুলো দিয়ে দিলাম। এখন এই তো প্রায় মাছগুলো হয়ে এসেছে। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে। আর ওইদিকে আমার মা আবার রান্নাঘরে চলে গেছে মাংস রান্না করতে। তো গরুর মাংস দিয়ে আর চিতই পিঠা রান্না করা হবে। গরুর মাংসের ভিতরে আমার মা একটু রসুন কুচিও দেয়, রসুন পেস্টও দেয়। সব মসলা উপকরণ দিয়ে আমার মা এগুলো এখন রান্না করে ফেলছে। আর এরপরে হবে চিতই পিঠা। তো আমি ভাবলাম কি, আমি কখনো পিঠা বানাইনি, আমি যাই একটু চেষ্টা করি। কিন্তু এগুলো এত কষ্ট। আমার মা সবকিছু গুছিয়ে দিয়েছে। সেও সবগুলোই বানিয়েছে। শুধু আমি এই ভিডিও ক্লিপসটা নেওয়ার জন্য এইটুকু বানাতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি। এটা অনেক কষ্টের একটা কাজ। তো তারা খুব দ্রুত এই কাজগুলো সম্পূর্ণ করতে পারে। আর এটা ওঠাতে যেহেতু ওঠে না। তারপর আরেকটা চেষ্টা করতেছিলাম। আমার মা বলতেছিল আরেকটু জাল হবে, তারপর উঠবে। এই তো শেষমেশ আমি উঠাইতে সক্ষম। তবে এই পিঠা বানানোর সময় জাল বেশিও দেয়া যাবে না, কমও দেয়া যাবে না, পরিমাণ মতো দেয়া লাগবে। আবার এই গোলা গোলাইতে গেলে কি পানি কিভাবে দিতে হবে, কতটুকু দিতে হবে, এটা আসলে কিভাবে যে মানুষ মনে রাখে তারাই ভালো জানে। জেনারেশনের মেয়েরা এইটা হয়তো খুবই কষ্টের একটা কাজ, তাই এরা পিঠা বানাতে পারে না। তো এই তো পিঠা রেডি, এখন আমরা খাবো।